Hello everyone. So talking about Euro 2024 অলরেডি চলতেছে এবং মোস্ট অফ দ্য ভিউয়ার্সের কথা যদি বলি মোটামুটি সবাই একটু লিটল বিট আপসেট বিকজ অফ দ্য স্পেশালি বড় টিমগুলোর কোয়ালিটি দেখে এবং যেই কোয়ালিটিতে খেলা হবে সেই কোয়ালিটি সব কিছু মিলে। তো আসলে বেসিক এটা একটা ভ্যালিড রিজন, আমি যদি ইন শর্টে বলি সেটা একটা ভ্যালিড রিজন হচ্ছে এত বড় একটা সিজন কাটানোর পরে আপনি চ্যাম্পিয়ন্স লিগ, আপনি কাপস, বিভিন্ন কাপস বা যে টপ 5 লিগগুলোর যে কাপস আছে এবং সেইখানে আবার লিগের ম্যাচ আছে, তো সব কিছু মিলাইয়া আপনি যখন 40, 45 বা 48 গেমের একটা সিজন কেটে আসার পর এই ধরনের একটা নকআউট টুর্নামেন্টে খেলতে আসেন, অবভিয়াসলি ইটস মিনস আ লট ফর এভরি নেশনস, এভরি পার্টিকুলার প্লেয়ার। তাদের একটা ফ্যাটিকনেস চলে আসে। তো সেইখান থেকে যেসব বড় বড় প্লেয়াররা আছেন যারা 90 মিনিট পর্যন্ত খেলতে হয়, যাদের লিগের 38টা ম্যাচ খেলতে হয়, যাদের চ্যাম্পিয়ন্স লিগের ইম্পর্টেন্ট ম্যাচগুলো বা অলমোস্ট সব ম্যাচগুলোই খেলতে হয়, তো তাদের জন্য এই ধরনের ফ্যাটিকনেসটা আসা খুবই স্বাভাবিক এবং হ্যাকটিক একটা সিচুয়েশন থাকে। তো ওরা মোস্ট অফ দ্য কেসে 100% দিতে পারে না। বাট যতটুকু আমাদের ভিতরে এসেছে ততটুকুর ভিতরে যদি দেখি কোনো দল যদি আমাকে এখনও পর্যন্ত ইমপ্রেস করে তাহলে রালফ রাগনিকের অস্ট্রিয়া এবং স্পেন। তো বার্সেলোনার জন্য স্পেনকে বেশি দেখা হয়, স্পেনের প্লেয়ারদেরকে নিয়ে বেশি জানা হয়, বেশি ওদের নিয়ে অ্যানালাইসিস করা হয়। বাট অন্য কোনো একটা ভিডিওতে রালফ রাগনিকের টেকনিক, কোন ধাঁচের ফুটবল অস্ট্রিয়া খেলতেছে, তো সেগুলো নিয়ে কথা বলবো। বাট আজকে শুধু স্পেনের নিয়ে কথা বলি। স্পেন এখনো পর্যন্ত পারফেক্ট একটা গ্রুপ পর্বের কথা বলি বা রাউন্ড অফ 18-এর কথা বলি, পারফেক্ট একটা কম্বিনেশন, পারফেক্ট একটা রেজাল্ট নিয়ে এসেছে। ওরা একমাত্র দল যারা 9 গেমের ভিতরে তিনটা গেমের ভিতরে 9 পয়েন্টস নিয়ে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই হয় এবং আজকে ওরা জর্জিয়ার সাথে 4-1 গোলের ব্যবধানে জিতে। তো ওদের গ্রুপ পর্ব যে খুবই ইজি ছিল এমন না, ওদের গ্রুপে ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়ার মতো স্ট্রং টিম ছিল। তো সেখান থেকে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসে এবং আজকে জর্জিয়ার বিপক্ষে ওরা 4-1 গোলে জিতে। তো এই যে স্পেন, আপনি লাস্ট এই ধরনের স্পেনের খেলা এত ডিসাইসিভ লাস্ট কবে দেখেছেন সেটা একটা ডিবেটের বিষয়। যদি আমরা 2010 সালের স্পেন, 2008 সালের ইউরো জেতা স্পেন, 2010 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, 2012 সালের ইউরো জেতা স্পেনের কথা বলি, তো বাট 2012 সালের স্পেনের সাথে কিছুটা মিলে এই স্পেনের। বাট এই স্পেনের কিছু পজিটিভ নোটের কথা যদি বলি তাহলে ওদের যে ইয়াং প্লেয়াররা আছে যারা বর্তমান এবং ভবিষ্যতের জন্য ওদের জন্য খুবই ডিসাইসিভ, খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার হতে যাচ্ছে, তো তাদের একটা বয়সের কম্বিনেশন, ওদের ভিতরে যে সামঞ্জস্যতা, ওদের যে ম্যাচুরিটিটা, সেটা একটা বড় গুণ। তো আমি বিশেষ করে আজকে ওদের যে দুইজন উইঙ্গার, নিকো উইলিয়াম এবং বার্সেলোনার ওয়ান্ডার বয় 16 বছরের লামিন ইয়ামাল, ওদের কথা যদি বলি, দিস টু গাই ওয়াজ ফেনোমেনাল এবং ওদের মাঠের প্রাণ, দি ক্লাচ রদ্রে। স্পেন প্রথমে আনফর্চুনেটলি লেনোমেনের একটা ওন গোল কনসিড করে এবং ওন গোল কনসিড করার পরে অলমোস্ট হাফ টাইম চলে আসতেছে, ঠিক এর আগেই রদ্রির একটা ইকুয়ালাইজার গোল। অবভিয়াসলি যে কোনো দলের জন্য ওই সময়ে একটা বিগেস্ট মোরাল বুস্ট আপ ছিল সেটা। এবং এরপরে লামিন ইয়ামাল, ফাবিয়ান রুইজ, অবভিয়াসলি লাস্টের গোলটা ডানি অলমো থেকেও দেখি। তো সেখানে অনেক কথা বলার আছে। বাট এই স্পেনের দেলা ফুয়েন্তের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ হলো সে স্পেনের আন্ডার-17 কোচ ছিল, আন্ডার-20 কোচ ছিল। তো যেসব প্লেয়ারকে সে টিমে এক্সিকিউট করেছে মোটামুটি সব প্লেয়ার সম্পর্কে তার একটা ধারণা আছে এবং স্কোয়াডের এমন অনেক প্লেয়ার আছে যাদের সম্পর্কে তার ভালো ধারণা আছে। তো স্পেনের খেলার একটা জিনিস আমার সবসময়, আমি স্পেনের খেলার ভক্ত, স্পেনের খেলার একটা জিনিস আমি একটু
প্রশংসা করতে হবে। পজিশনের পাশাপাশি স্পেনকে অনেক সময় আননেসেসারি কিছু যেটা বার্সেলোনাও করে, আননেসেসারি কিছু পজিশন হোল্ড করে কোনো ডিরেক্টনেসের না যাওয়া বা গোলের সম্মুখে না যাওয়া বা কিছু দূর প্রান্ত থেকে শট নেওয়া, কিছু ডিসাইসিভ ডিসিশন নেওয়া, সেইগুলা স্পেনের খেলা একটু কম দেখা যেত। হয়তো বা স্পেনের খেলার স্টাইলটাই এরকম, পজিশন বেসড ফুটবল, পেশেন্স দেন গো ফর অ্যাটাক। তো এই ধরনের খেলা অনেক সময় কিছুটা আনডিসাইসিভ লাগতো, কিছুটা ডিরেক্টনেসের অভাব থাকতো। বাট দে লা ফুয়েন্তের আন্ডারে যে স্পেনকে আমরা দেখতেছি, সেই স্পেন পজিশনের পাশাপাশি একটু ডিরেক্টনেস, একটু ফ্ল্যাঙ্কে যাওয়া, মিডফিল্ডারদের ইন বিহাইন্ড আনবার করা। অবভিয়াসলি স্পেনের প্রথাগতভাবেই ব্লেসড উইথ বাঞ্চ অফ ট্যালেন্টেড গাইজ, দোজ আর ইন মিড, তারা ইন বিহাইন্ড লাইন বের করেই মোটামুটি মোরলেস খেলে। তো সেখানে একটা পারফেক্ট কম্বিনেশন আমরা দেখতেছি। তো সেখানে বিশেষ করে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের আজকের ম্যাচের কথা যদি বলি এবং ওদের পারফরমেন্সের কথা বলি, এবং ওদের দুইজনের আজকে ম্যাচে ওদের এইট ম্যাপে যদি দেখি, একজন লামিন ইয়ামাল 8.8 এবং নিকো উইলিয়ামস 9.0 টপ নচ পারফরমেন্স দেয়। তো নিকো উইলিয়ামসের পারফরমেন্সে যদি আসি, সে একটা গোল স্কোর করে, একটা অ্যাসিস্ট করে, এবং ওর অ্যাকুরেট পাসিং ছিল 100%, 100% পাসিং ছিল, এবং চান্স ক্রিয়েটেড 4টা চান্স ক্রিয়েট করে, এর মধ্যে একটা বড় চান্স ক্রিয়েট করে, টোটাল শট নেয় সে 5টা। তো পিন পয়েন্ট একটা পারফরমেন্স সে ড্রপ করে। অপর পাশে যদি লামিন ইয়ামালের কথা বলি, লামিন ইয়ামালের কাছে খুবই দারুণ কয়েকটা সুযোগ ছিল টু বাড়ি অ্যাটলিস্ট স্কোর 1 গোল, বাট হি ইজ স্টিল ইয়াং বয়, মাত্র 16 বছরের একটা ছেলে। ওর খেলা দেখে মাঝে মাঝে একটু প্রভোকিং লাগে যে এই ছেলেটা হয়তো বা একটা গোল করবে বা স্কোর করবে, তো সেখান থেকে একটু প্রভোকিং লাগে। বাট ইজ ওয়ে মোর junior, way more young to play that kind of football. But this boy is doing great physically, intensity wise, এবং পুরো 90 মিনিট আজকে খেলেছে। তো সেখান থেকে ওর পারফরমেন্স যদি দেখি, আজকে 90 মিনিট খেলে গোল স্কোর করার চান্স ছিল বাট করতে পারে নাই, অ্যাসিস্ট প্রোভাইড করে, এবং ওর পাসিং অ্যাকিউরেসি ছিল অলমোস্ট 90%। বিগ চান্স ক্রিয়েট করে 6টার মধ্যে বিগ চান্স ক্রিয়েট করে 1টা, এবং শর্টস টুক বাই হিম, দ্যাট ইজ 7টা। মানে একজন প্রপার উইঙ্গার যেভাবে পারফর্ম করা দরকার সেইভাবে পারফর্ম করে। এবং এই জায়গায় বিশেষ করে আমি কথাটা বলবো, ফাবিয়ান রুইজের কথাটা বলবো, কারণ ফাবিয়ান রুইজ যখন এই ধরনের একটা প্লেয়ার আপনার টিমে থাকে, অলওয়েজ আমি বলবো লিটল বিট আনসাং হিরো ফর স্পেন আর ইজ ক্লাব অলসো। আমি তাকে তার নাপোলি ডেজ থেকে ফলো করে আসতেছি। দ্যাট কাইন্ড অফ কম্পেয়ার টু আদার ইন স্পেন, সে একটু কম টেকনিক্যাল, বাট হি ইজ এ গোল স্কোরিং মিডফিল্ডার। তো গোল স্কোরিং মিডফিল্ডার আপনার টিমে থাকলে আপনার ফরওয়ার্ডরা বা উইঙ্গাররা যদি একটু আন্ডার পারফর্ম করে, সেটা সামহাও সে পুষিয়ে নেয়। তো আমি যদি ভুল না করি, এই ইউরোতে তার এখনও পর্যন্ত 2টা গোল স্কোর করেছে। আর রদ্রি আসলে এই মৌসুমে রদ্রি অলরেডি ক্লাব এবং কান্ট্রি হয়ে মোস্ট প্রবলি 10টা গোল স্কোর করে। তো আসলে রদ্রিকে নিয়ে কী বলবো, রদ্রি আমার কাছে বর্তমানে ওয়ার্ল্ডের one of the best player, not the best DM. He is one of the best player. ফুটবল মাঠে 11 জনের ভিতরে one of the best আমার মনে হয়, because this guys sometimes পারফরমেন্সগুলা এত ডিপ অ্যানালাইসিসের ভিতরে থাকে, অনেক সময় তাকে ওইভাবে নোটিস করা হয় না। বাট ওর গোল স্কোরিং
জিনিসটা খুবই ভালো, এবং বক্সের বাইরে থেকে যে প্রিসিশন নিয়ে যে টাইম নিয়ে যে সে শ্যুটগুলো করে, অবভিয়াসলি অলওয়েজ ট্রিট টু ওয়াচ সামথিং লাইক দ্যাট। এবং ম্যানিউতে আমরা ম্যানচেস্টার সিটিতে ওর এই ধরনের পারফরমেন্স হরহামেশাই দেখে আসতেছি, এবং স্পেনের টিমেও ও এই ধরনের পারফরমেন্স রিফ্লেক্ট করছে, যেটা ওর জন্য, স্পেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউরোপের ওয়ান অফ দি হাইপ ম্যাচ যেটা আমরা স্পেন ভার্সেস জার্মানি শুক্রবার নেক্সট ফ্রাইডেতে দেখব, কোয়ার্টার ফাইনালের ম্যাচ, সেটা ইটস গোয়িং টু বি ভেরি বিগ ম্যাচ, এবং প্রপার একটা ক্লাসিক ম্যাচ দেখবো যেখানে স্পেন এবং জার্মানিকে আপনি বলতে পারেন একটা পাওয়ার হাউস। জার্মানি একটা ম্যাচ বাদে সব ম্যাচে সোফার উইন করে এসেছে, সো জার্মানি হ্যাজ অলসো গুড চান্সেস। এবং ওদের বেঞ্চ স্কোয়াডের কথা বলি বা বেঞ্চের ডেপথের কথা বলি, স্টিল দে আর প্রিটি গুড টিম। এবং স্পেন যদি ওদের খেলাটা খেলতে পারে, দেন আই উড সে দে আর ফেভারিটস ওভার জার্মানি। সো এই ধরনের অ্যানালাইসিস ভিডিও বা ম্যাচের প্রিভিউ বা রিভিউ দেখার জন্য বল ফর অলকে ফলো করবেন। টাটা।